এই ভিডিওতে আমরা আমাদের ডেটাবেস ল্যাবের মিডের জন্য যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখব। বেসিক্যালি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে, ওটাতে আমরা কীভাবে অপারেশনস কোয়েরি করব সেগুলো দেখব। সো আমাদের কাছে অলরেডি আমাদের সেকশনের জন্য হচ্ছে এই 4টা শিট দেওয়া হয়েছে মিডের জন্য। সো এক এক সেকশনে বেসিক্যালি এক এক রকম শিট থাকে এবং এক এক কোর্স টিচার এক একটা সফটওয়্যার ইউজ করে। যেমন আমাদের কোর্স টিচার হচ্ছে MS SQL ইউজ করতেছে, তো অন্য কোনো কোর্স টিচার হয়তো ওরাকেল ইউজ করতে পারে অথবা হচ্ছে MySQL ইউজ করতে পারে, আপ টু দ্য টিচার। সো বেসিক্যালি সবগুলো SQLই অ্যান্ড সবগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একই জিনিস, জাস্ট কিছু জিনিস এদিক ওইদিকে হয়। তো আমরা বেসিক্যালি 4টা শিট থেকে পড়বো। আমরা MS SQLই দেখবো, যেহেতু আমাদের কোর্স টিচারে MS SQL করাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে আমাদেরকে এখানে শিট 1-এর শুরু থেকে আমরা 1 থেকে শুরু করতেছি। 1-এ বেসিক্যালি আমাদেরকে যেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে ওগুলো নিয়ে একটু ব্রিফ আইডিয়া দেওয়া হয়েছে, আর হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে কী কাজ করতে হয় সেগুলো দেখানো আছে। আমরা এখান থেকেই শুরু করব। আমরা বেসিক্যালি এই থিওরিগুলো স্কিপ করে নিচে থেকে কীভাবে হচ্ছে যে আমাদের SQLগুলো বেসিক্যালি কাজ করতেছে সেটা দেখব। ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস আছে, ট্রানজ্যাক্ট SQL অথবা TSQL। সো এই SQL হচ্ছে একটা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে এক এক কোম্পানি এক এক ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এক একভাবে ইমপ্লিমেন্ট করে। তো আমরা যে সফটওয়্যার ইউজ করব সেটা হচ্ছে MS SQL, তো অথবা মাইক্রোসফট SQL সার্ভার যেটাকে বলে। ওই ক্ষেত্রে ওরা জাস্ট SQL ল্যাঙ্গুয়েজটাকে একটু মডিফাই করছে, যেটার নাম দিচ্ছে ট্রানজ্যাক্ট SQL অথবা TSQL। ঠিক আছে, তো এটাই জাস্ট এখানে একটু বলা। তো এই TSQL এর কিছু ফিচার নিয়ে এখানে বলা আছে। তো আমাদের বেসিক্যালি শুরু হবে এই জায়গা থেকে, ঠিক আছে, DDL আর DML থেকে, অ্যান্ড এরপরের থেকে আমরা হচ্ছে শুরু করব। আর এখানে হচ্ছে কীভাবে সফটওয়্যারটা ইউজ করতে হয় এটসেট্রা এটসেট্রা এইখানে বলা আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি সেটা দেখব। তো MS SQL ডাউনলোড করার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের গুগলে গিয়ে লিখতে হবে MS SQL। MS SQL লেখার পরে এখানে একটা ফার্স্ট লিঙ্ক আসবে SQL সার্ভার ডাউনলোডসের, মাইক্রোসফটের, ওই লিঙ্কটাতে যাব। তো এটার বেসিক্যালি 2টা ভার্সন আছে। আমরা স্ক্রল ডাউন করলে এখানে হচ্ছে একটা ডেভেলপার ভার্সন আছে, একটা এক্সপ্রেস ভার্সন আছে। তো আমরা হচ্ছে এক্সপ্রেস ভার্সনটা ডাউনলোড করব। ঠিক আছে, সো এটা অ্যারাউন্ড 4 MBর মতো একটা ফাইল ডাউনলোড হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এটা ইনস্টল করার জন্য আমি ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করার পরে হচ্ছে এরকম কিছু ইন্টারফেস দেখাবে। তো এই জায়গাতে আমরা বেসিক সিলেক্ট করব। বেসিক সিলেক্ট করার পরে আমরা অ্যাকসেপ্ট দিব, তারপর ইনস্টলে ক্লিক করব। তারপর এখানে কিছুক্ষণ টাইম নেবে আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হইতে, অ্যান্ড পুরো ইনস্টলেশনটা হইতে। আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে আমাদেরকে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, অর্থাৎ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। ঠিক আছে, সো এটা বেসিক্যালি আমাদের যে ফ্রন্ট এন্ডটা আছে, অর্থাৎ যে সফটওয়্যারে আমরা হচ্ছে যে MS SQL এর কোয়েরিগুলো লিখবো সেটা। ঠিক আছে, তো এটার জন্য হচ্ছে আমাদেরকে এখানে ইনস্টল SSMS যেই বাটনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। দেন এটা হচ্ছে আমাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাবে। এইখান থেকে বেসিক্যালি যে ডাউনলোড SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এটা একটু ফাইল সাইজটা বড়, সো এটা ডাউনলোড হইতে আমাদের একটু টাইম লাগবে, অ্যারাউন্ড 400 MB। তো এটা একইভাবে আমরা ইনস্টল করবো ডাউনলোডের পরে। আচ্ছা, এটা ডাউনলোড হতে হতে আমরা হচ্ছে এখন এখানে কানেক্ট নাওতে ক্লিক করব। কানেক্ট নাওতে ক্লিক করার পরে আমাদের এরকম টার্মিনাল ওপেন হয়ে যদি এখানে ওয়ানড্রো এফেক্টেড এরকম একটা আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের MS SQL যেটা আছে সেটা হচ্ছে প্রপারলি ইনস্টল হয়েছে। তো দেন এটা আমরা ক্লোজ করে দিতে পারবো, সমস্যা নাই। আর ওটা ডাউনলোড হলে আমরা ইনস্টল করব। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এটাতে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে সেম ওয়েতে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হয়ে গেছে, সো আমরা জাস্ট এখানে ক্লোজে ক্লিক করতে পারবো। তো আমাদের কাজ শেষ মোটামুটি। এবার হচ্ছে জাস্ট আমরা স্টার্টে গিয়ে আমরা যদি এরকম সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও যে সার্ভার লিখলে অ্যাকচুয়ালি এখানে আমাদের চলে আসতেছে। তো এটাতে আমরা যখন ক্লিক করব আমাদের অ্যাকচুয়ালি SQL যে সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আছে সেটা ওপেন হবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারফেস। এটা অল দ্য টাইম আমরা যখনই SQL সার্ভার ওপেন করব এরকম আসবে। সো ফার্স্ট অফ অল এখানে কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট। এই জায়গার মধ্যে আমাদের সার্ভার নেমটা যাতে থাকে এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এটা না থাকলে আমরা কানেক্টে ক্লিক করলে কানেক্ট হবে না। তো অনেকের হয়তো এখানে সার্ভার নেম নাও দেখাতে পারে, খালি থাকতে পারে। তো আমরা এই ক্ষেত্রে এখানে অ্যারোতে ক্লিক করে ব্রাউজ ফর মোরে যাব, দেন ডেটাবেস ইঞ্জিনে ক্লিক করব, দেন এখানের মধ্যে আমাদের ওই নামটা থাকবে। দেন আমরা ওকে প্রেস করব, এটা এখানে আসবে, দেন কানেক্টে ক্লিক করব। তো কানেক্টে ক্লিক করলে কানেক্ট অটোমেটিক হয়ে যাবে এরকম। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখন যেখানে হচ্ছে আমরা সবগুলো কোয়েরি ডেটাবেস ক্রিয়েট করব, ডেটাবেসের টেবিলগুলো দেখবো এটসেট্রা। তো বাম পাশে যে অবজেক্ট এক্সপ্লোরারটা আছে এটার মধ্যে আমাদের ডেটাবেস নামে একটা ফোল্ডার আছে। এটাই হচ্ছে আমাদের মোটামুটি সব কিছু। আমরা যত ডেটাবেস ক্রিয়েট করবো এখানে ক্রিয়েট হবে, যত কাজই করবো সব কিছু এখানে আসবে। আর আমরা যে কোয়েরি লিখবো সেই কোয়েরি লেখার জন্য আমাদের এইখানে একটা অপশান আছে, সেটার নাম হচ্ছে যে নিউ কোয়েরি। এখানে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল N দিতে পারি।
তাহলে হচ্ছে আমাদের একটা এখানে নতুন কোয়েরি ফাইল ক্রিয়েট হবে। এটা আমরা সেভ করে রাখতে পারি কন্ট্রোল এস দিয়ে চাইলে। এই জায়গার মধ্যে হচ্ছে আমরা সকল কোয়েরিগুলো লিখবো বেসিক্যালি। এইবার আমরা ডিরেক্ট আমাদের শিটগুলোতে চলে যাব। ফার্স্ট অফ অল 1 নাম্বার শিটেই এখানে হচ্ছে ক্রিয়েট ডেটাবেসেস ইউজিং TSQL, ঠিক আছে? তো এই জায়গাতে হচ্ছে আমরা কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারি সেটা দেখানো আছে। সো আমরা দেখতেছি আমাদের কমান্ড হচ্ছে কি ক্রিয়েট ডেটাবেস LAIT, ঠিক আছে, লাইক লিখছে। এখন এই যে ক্রিয়েট ডেটাবেস, ঠিক আছে, এইগুলো হচ্ছে SQL এর স্টেটমেন্ট আর কি, ঠিক আছে? এই যেগুলো হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে বড় হাতের দিয়ে লিখি। SQL এর যত স্টেটমেন্ট আছে এগুলোর মানে কি বলা হয় যে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে বড় হাতের লেখা। তাহলে হচ্ছে যে কেউ যখন কোয়েরিগুলো পড়বে তাইলে ওরা বুঝতে পারবে আচ্ছা এটা SQL এর কোয়েরি। আর এমন না যে বড় হাতের না লিখলে কাজ করবে না, কাজ করবে ঠিকই, জাস্ট একটা হচ্ছে ফরমেশন বলা যায় যে বড় হাতের করে লেখা, ঠিক আছে? তো এই জায়গাতে যেভাবে ক্রিয়েট ডেটাবেস LAIT লিখছে আমরা ঠিক একইভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করবো। আমাদের এখানে আমি লিখবো যে ক্রিয়েট ডেটাবেস, ধরো যে আমাদের ডেটাবেসের নাম দিলাম যে গিক, ঠিক আছে? অ্যান্ড আমি এটা ছোট হাতের দেওয়া যায়, বড় হাতের দেওয়া যায়, এটা হচ্ছে ইউজারের উপর যে ইউজার কোন কনভেনশন হচ্ছে যে নতুন ডেটাবেসটা ক্রিয়েট করতে যেতেছে, ঠিক আছে? তো আমার ডেটাবেসের নাম হবে গিক। এখন আমি হচ্ছে যে এই জায়গায় এক্সিকিউট প্রেস করতে পারি অথবা আমার কিবোর্ডে F5 প্রেস করতে পারি, ঠিক আছে? তো আমি যদি প্রেস করি তাহলে আমার এখানে একটা নিচে আসছে যে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, ঠিক আছে? তো অর্থাৎ আমার হচ্ছে গিক নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। অ্যান্ড এই ডেটাবেসটা আমরা ক্রিয়েট হয়েছে কিনা অ্যাকচুয়ালি দেখবো কেমনে ফিজিক্যালি, সেটা হচ্ছে আমরা এই ডেটাবেসের এখানে ক্লিক করবো, দেন হচ্ছে এখানে একটা রিফ্রেশ বাটন আছে, ঠিক আছে? এই রিফ্রেশ বাটনটাতে প্রেস করবো, তাহলে আমরা এখন দেখতেছি কি এখানে গিক নামে একটা ডেটাবেস এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কমান্ড করার পরে আমাদেরকে এই জিনিসটা অ্যাকচুয়ালি রিফ্রেশ করতে হয়, ঠিক আছে? সো এটা একটা আউটডেটেড থিং যে এখানে হচ্ছে যে কমান্ড করার পরে কমান্ডের অ্যাকশনটা দেখতে হলে বেসিক্যালি এখানে রিফ্রেশ করতে হয় প্রত্যেকবার, ঠিক আছে? আমি হচ্ছে ডেটাবেস ফোল্ডারটা রিফ্রেশ করতে দিয়েছি, তাই ডেটাবেসে ক্লিক করে রিফ্রেশ দিয়েছি। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কমান্ডের ক্ষেত্রে করতে হবে। অ্যান্ড এই জায়গার মধ্যে যখন আমি গিকের মধ্যে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করব, তো এই গিক ডেটাবেসের মধ্যে কয়টা টেবল আছে, কি আছে না আছে সব কিছু হচ্ছে এই জায়গার মধ্যে থাকবে। অর্থাৎ আমার যদি এই ডেটাবেসে আমি একটা টেবল ক্রিয়েট করি, ওই টেবলটা এই টেবল ফোল্ডারের ভিতরে থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ডেটাবেস কীভাবে ক্রিয়েট করতে হয়। তারপর নেক্সট ডেটাবেস কীভাবে ড্রপ করতে হয়, ড্রপ ডেটাবেস টেস্ট। এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমরা যদি ডেটাবেসটা ডিলিট করতে যাই, অর্থাৎ আমি যদি এই জায়গার মধ্যে ডেটাবেসটা ডিলিট করতে যাই আমি জাস্ট ক্রিয়েটের জায়গায় ড্রপ লিখবো, ঠিক আছে? তো ড্রপ করা মানে হচ্ছে আমি ডেটাবেসটা ডিলিট করে দেওয়া। তো আমি এখন যদি সিমিলারলি আবার হচ্ছে এক্সিকিউটে ক্লিক করি তাহলে আবার আসছে এটা। অ্যান্ড এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে কি দেখতেছি আমার ডেটাবেসটা ডিলিট হয়ে গেছে। তো আমি ডিলিট করবো না, আমি ক্রিয়েট করে রাখতেছি আপাতত। অ্যান্ড এখানে ক্লিক করে আবার রিফ্রেশ করলে আমার ডেটাবেসটা চলে আসছে। ওকে, নেক্সট হচ্ছে কি আমাদের নেক্সট হচ্ছে ইউজ কমান্ড, ঠিক আছে? তো ইউজ কমান্ডটা কেন ইউজ করা হয়? বেসিক্যালি ইউজ কমান্ডটা ইউজ করা হচ্ছে যে অর্থাৎ ডেটাবেসের নামের আগে ইউজ করতে হয়। অর্থাৎ আমাদের এখানে যদি অনেকগুলো ডেটাবেস থাকে, ঠিক আছে, তো কোনো একটা স্পেসিফিক ডেটাবেস নিয়ে কাজ করতেছে, আমি ধরা যাক যে এখন আমি গিগ ডেটাবেসটা নিয়ে কাজ করবো, তো তার আগে হচ্ছে আমরা ওই ডেটাবেসের কোয়েরি লেখার আগে আমরা জাস্ট ইউজ ডেটাবেসের নামটা দিয়ে থাকি, ঠিক আছে? ধরা যাক এখানে আমার অনেকগুলো ডেটাবেস আছে এরকম অনেকগুলো নামে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই ইউজ কিওয়ার্ডটা ইউজ করলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে প্রোগ্রামার কনফিউজ হবে না যে অ্যাকচুয়ালি কোন ডেটার মধ্যে আমার টেবিল ইনসার্ট করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে অথবা ডেটা ইনসার্ট করতে হবে এটসেট্রা। তো ইউজ কিওয়ার্ডটা এই জন্য ইউজ হয়। তো আমরা অবভিয়াসলি অলওয়েজ ট্রাই করবো যে ইউজ কিওয়ার্ডটা ইউজ করার জন্য, যদিও আমরা হচ্ছে কি একটা ডেটাবেস নিয়ে কাজ করবো তবুও এটা একটা গুড প্র্যাকটিস। নেক্সট হচ্ছে ক্রিয়েট টেবিল, ঠিক আছে? আমরা টেবিল কীভাবে ক্রিয়েট করবো, তো ক্রিয়েট টেবিলের জন্য এই যে ওরা আগে ইউজ দিছে, অর্থাৎ এই ডেটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করতেছে। তো ক্রিয়েট টেবিলের কমান্ড হচ্ছে এরকম কিছুটা, ক্রিয়েট, তারপরে ক্রিয়েট কিওয়ার্ডটা লিখতে হয়, দেন হচ্ছে টেবিল, দেন টেবিলটার নাম দিতে হয়, তারপর হচ্ছে এখানে ওরা এই জিনিসগুলো নিচ্ছে রুম নাম্বার, ইন্টিজার, নট নাল, এগুলো আমরা পরে দেখবো এগুলো কি মিন করতেছে। বেসিক্যালি একটা টেবিল ক্রিয়েট করতেছে, এখানের মধ্যে দুইটা কলাম থাকবে, একটা নাম হবে যে রুম নাম্বার, একটা নাম হচ্ছে রুম নেম, ঠিক আছে? তো একটা রুম নাম্বারটা হবে যে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে ডেটা টাইপ, আর এটা হচ্ছে ভার্কার 50, এটা বেসিক্যালি একটা স্ট্রিং টাইপ বোঝাচ্ছে, মানে ভ্যারিয়েবল ক্যারেক্টার টাইপ, যেটা সাইজ হবে ম্যাক্সিমাম 50, ঠিক আছে? আর এখানে নট নাল যে জিনিসটা দিছে এই জিনিসটা হচ্ছে যে মানে রুম নাম্বার কখনো নাল হইতে পারবে না। আর তার নিচে আরেকটা লাইন আছে যে কনস্ট্যান্ট পিকে রুম প্রাইমারি কি রুম নাম্বার, ঠিক আছে? তো বেসিক্যালি এই লাইনটা কি করতেছে, একটা কনস্ট্রেন্ট সেট করতেছে ফর রুম নাম্বার, ঠিক আছে? এখানে যে রুম নাম্বার দিছে কনস্ট্রেন্টটা কি প্রাইমারি কি, ঠিক আছে? সো ও বেসিক্যালি এই টেবিলের মধ্যে রুম নাম্বারটাকে প্রাইমারি কি বানাই দিচ্ছে, দ্যাটস ইট। এই লাইনটার কাজ হচ্ছে এটাই। তো এই জায়গার মধ্যে আমাদের কিছু কনস্ট্যান্টের সম্পর্কে বলা আছে যে কোন কনস্ট্যান্টের কাজ কি। এই যে নট নাল একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এনশিওর যে কলাম ক্যান নট হ্যাভ এ নাল ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ এটা যদি নট নাল থাকে কোনো একটা কলামে তাহলে ওই কলামটা কখনো নাল ভ্যালু থাকতে পারবে না। তারপর ইউনিক
নামে একটা কনস্ট্রেন্ট আছে, যেটার মিনিং হচ্ছে যে আমাদের কোনো একটা কলামের প্রত্যেকটা ভ্যালু ইউনিক হবে, ঠিক আছে। সো ওই কলামে থাকা প্রত্যেকটা ভ্যালু একটা আরেকটার সাথে মিলবে না। তারপর প্রাইমারি কি আছে, প্রাইমারি কি ওটা তো আমরা অলরেডি জানি যারা থিওরি এক্সাম দিচ্ছি। ফরেন কি ওটা আমরা জানি, ফরেন কি হচ্ছে যেই কিটা হচ্ছে আরেকটা টেবিলের সাথে আমাদের কানেকশনটা রাখতেছে এই টেবিলের, ঠিক আছে। সো দুইটা টেবিলকে কানেক্ট করার জন্য হচ্ছে বেসিক্যালি আমরা ফরেন কি ইউজ করি। ফরেন কিটা মূলত অন্য একটা টেবিলের প্রাইমারি কি হয়ে থাকে। তারপর চেক হচ্ছে যে কোনো একটা কন্ডিশন স্পেসিফাই করে কোনো একটা কলামের। তারপর হচ্ছে ডিফল্ট হচ্ছে যে আমাদের একটা ডিফল্ট ভ্যালু সেট করা থাকে, যে ওই টেবিলে আমরা যদি কোনো ভ্যালু অর্থাৎ ইনসার্ট করার টাইমে যদি কোনো ভ্যালু না দিই, ও হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু এখানে ইনসার্ট করে দেবে অটোমেটিকলি, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ইনসার্ট স্টেটমেন্ট। আচ্ছা, ইনসার্ট স্টেটমেন্টে যাওয়ার জন্য আমাদেরকে আগে টেবিলটা ক্রিয়েট করতে হবে। সো এই বেসিক্যালি এই জিনিসটা আমরা করতে পারি চাইলে, আমরা এত ইয়েতে না গিয়ে বেসিক্যালি এই জিনিসটা কপি করতে পারি এখান থেকে। আমি এটা কপি করে এখানে আনলাম, জাস্ট পেস্ট করে দিলাম। তো এই যে সেম জিনিস এখানে লাইটের জায়গায় আমার হচ্ছে ডেটাবেসের নাম গিক, ঠিক আছে। তো আমি গিক ইউজ করতেছি অ্যান্ড ক্রিয়েট টেবিল, এগুলো হচ্ছে এরকম ইন্ডেন্টেশন দিয়ে লেখাটা একটু বেটার। তো আমি এই জায়গার মধ্যে কী করলাম, রুম নাম্বার নিলাম, তারপর রুম নেম নিলাম, হচ্ছে কনস্ট্যান্ট একটা সেট করলাম রুম নাম্বারের জন্য। তো আমি এটা যদি এক্সিকিউট করলে এখানে আমাকে বলতেছে যে ইনভ্যালিড সিনট্যাক্স, ঠিক আছে। তো এই জায়গাতে কেন হচ্ছে বেসিক্যালি এটা, এই জায়গাতে এখানে আমি স্পেস দিই নাই, এই জায়গাতে আমার পিকে রুম, এই পিকে রুমটা হচ্ছে আমার প্রাইমারি কিটা যে নামে। ওকে, এবার যদি এক্সিকিউট দিই আমার কমান্ড সাকসেসফুলি কমপ্লিটেড। তো এই জিনিসগুলো যে ঘটছে আমরা একটু দেখি। তো আমরা ডেটাবেসটাতে ক্লিক করে এবার রিফ্রেশ করবো, ডেটাবেসটা রিফ্রেশ করি, দেন প্লাসে গেলাম। প্লাসে যাওয়ার পরে আমরা ফার্স্টে এই যে টেবিলসে যাব, টেবিলসে যাওয়ার পরে এই যে ডিবিও রুম, ঠিক আছে। এই যে আমাদের রুম নামে একটা কি এখানে টেবিল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এই টেবিলের মধ্যে ঢুকি, আবার এই টেবিলের মধ্যে আমরা কলামে ক্লিক করতে পারি। এই যে দুইটা কলাম আছে, একটা হচ্ছে রুম নাম্বার, একটা হচ্ছে রুম নেম, এবং কি এটা হচ্ছে এই যে রুম নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি আমাদের, এবং এটা একটা ইন্টিজার টাইপ, এটা নট নাল হবে। ঠিক একইভাবে এই জায়গার মধ্যে আমরা দেখতেছি কি রুম নেম ভার্কার 50 ভ্যালু হবে, এটা নাল হইতে পারবে। তারপর কিজে যদি যাই, কিজে আমরা দেখতেছি যে এই পুরো টেবিলে একটা কি আছে যেটা হচ্ছে প্রাইমারি কি, যেটার নাম হচ্ছে যে পিকে রুম, যেটা আমরা নিজেরা সেট করছি, ঠিক আছে। তো আমরা টেবিল বানাইলাম, এবার হচ্ছে আমরা এই টেবিলে ডেটা ইনসার্ট করব। ডেটা ইনসার্টের জন্য হচ্ছে আমরা নেক্সট যে এখানে যে ইনসার্ট স্টেটমেন্ট কীভাবে লিখতে হয় সেটা দেখতেছি। তো বেসিক্যালি ওরা হচ্ছে যে এখানে ডিফারেন্ট একটা ডেটাবেস ইউজ করতেছে যেটার নাম হচ্ছে একাডেমি। তাও কি কমান্ডটা হচ্ছে যে কি ইনসার্ট ইনটু রুম নাম্বার। ওকে, সো বেসিক্যালি এখানে কী হচ্ছে ইনসার্ট কমান্ডটা কীভাবে কাজ করে, আমরা হচ্ছে এই জিনিসটা কপি না করে আমরা নিজেরা লিখি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে ইনসার্ট ইনটু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এসকিউএলের। এই জায়গার মধ্যে আমাদের টেবিলের নাম দিতে হবে, কোন টেবিলে ঢুকাচ্ছি, রুম টেবিলে ঢুকাচ্ছি, হ্যাঁ। দেন এই টেবিলের কোন কোন কলামে আমি এখন ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। ফর এক্সাম্পল আমি রুমের রুম নং এবং রুম নেম এই দুইটা কলামে ভ্যালু ইনসার্ট করতে চাইতেছি, ঠিক আছে। সো সেটা স্পেসিফাই করে দিলাম অ্যান্ড লিখতে হবে যে ভ্যালিউস, ঠিক আছে। এটার পর আমাদের ভ্যালুস লিখতে হবে অ্যান্ড কী ভ্যালুস আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেগুলো স্পেসিফাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের ভ্যালু হচ্ছে কি রুম নাম্বার যাবে, তো ধরলাম আমরা 1 দিলাম, ঠিক আছে। সো এটা যেহেতু ইন্টিজার ভ্যালু, আমাদের এখানে কোনো কোটেশন অথবা কিছু ইউজ করতে হবে না, ইন্টিজার ডিরেক্ট আমরা লিখে দিতে পারবো। কিন্তু যখন আমরা স্ট্রিং ইনসার্ট করবো, অর্থাৎ রুম নেম, রুমের যে নাম আছে, ঠিক আছে, সেই নামটা ইনসার্ট করতে যাবো, তখন আমাদেরকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন আমরা রুম নাম লিখতে পারি, ধরা যাক যে এটা নাম আমি নাম দিতে পারলাম যে নাম দিলাম যে প্রোগ্রামিং ল্যাব, ঠিক আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে কি আমাদের এই সেমিকোলনটা দিতে হবে, যে লাইন শেষ আমাদের স্পেসিফিক করতেছে। এখন কী হবে, আমি যদি এক্সিকিউট দিই তাইলে আমাকে বলতেছে দেয়ার ইজ অলরেডি এন অবজেক্ট নেম রুম ইন ডেটাবেস। তো বেসিক্যালি এখন আমাদের এমএস এসকিউএল কী করতেছে, এই পুরো জিনিসটা আবার রান করতেছে। এখন টেবিল তো আমি ক্রিয়েট করে ফেলছি রুম নামে, তো এই লাইনটা বারবার রান হচ্ছে, ঠিক আছে না। তো আমার তো এই লাইনটা রান করার দরকার নাই, আমাকে এররও দিচ্ছে এটার জন্য। আমার জাস্ট দরকার যে এই লাইনটা এক্সিকিউট হওয়া। তো তাই জন্য আমরা যেই লাইনগুলো অথবা যে লাইনটা এক্সিকিউট করতে চাই সেটা সিলেক্ট করবো, দেন এক্সিকিউটে প্রেস করবো। অর্থাৎ এখন শুধু এই লাইনটা শুধু কি আমাদের রান হয়েছে। তো এখন আমাদের এই ভ্যালুগুলা আমাদের হচ্ছে কি টেবিলে ঢুকে গেছে। আমরা সিমিলারভাবে আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে পারি, এখানে লিখতে পারি ডেটাবেস ল্যাব অ্যান্ড আমি ওটার ভ্যালু দিতে পারি 2, ঠিক আছে। অ্যান্ড এটা আমি সিলেক্ট করে কি এক্সিকিউট দিলাম, এটা হচ্ছে কি 1 রো এফেক্টেড, অর্থাৎ আমার আরেকটা রো ইনসার্ট হয়েছে আমার টেবিলের মধ্যে। তখন আমি ভ্যালুগুলো কেমনে দেখবো, সেটার জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করবো, ঠিক আছে। সিলেক্ট স্টার ফ্রম রুম। তো এইখানে কী বোঝাচ্ছে, বেসিক্যালি সিলেক্ট হচ্ছে যে আমাদের ডেটাগুলো এনে দেওয়ার জন্য যেটা আমরা ইউজ করি, আর স্টার হচ্ছে আমার ওই টেবিলের যত রো যত কলাম আছে সব কিছুই আমার এনে দিবে ফ্রম রুম, ঠিক আছে। তো সিলেক্ট হচ্ছে যে আমাদের সবগুলো ডেটা ধরে আনতেছে, স্টারটা ইউজ করতেছি, স্টারটা দিয়ে বেসিক্যালি বোঝাচ্ছে সবগুলো ডেটা অ্যান্ড কোথেকে আমাদের রুম যে টেবিলটা আছে সেটা থেকে। তো আমি এই লাইনটা সিলেক্ট করে
এক্সিকিউট দিচ্ছি অ্যান্ড আমরা এখানে নিচে দেখতেছি কি আমাদের ওই টেবিলটা চলে আসছে যে 1 নম্বর রুম, 1 প্রোগ্রামিং ল্যাব, 2 ডেটাবেস ল্যাব। তো আমি চাইলে স্টারের জায়গায় এখানে স্পেসিফাই করে দিতে পারতাম যে কোন কোন কলাম লাগবে। আমার হচ্ছে রুম নাম্বার কলাম লাগবে এবং রুম নেম কলাম লাগবে। এখনও যদি আমি এক্সিকিউট করি আমার সেম আউটপুট আসবে, সেম আউটপুট আসছে, ঠিক আছে। তো স্টার্ট দিলে বেসিক্যালি সব কিছু চলে আসতেছে। আমি যদি যে কোনো একটা দিই, ঠিক আছে, তাহলে যে আমি শুধু রুম নেম দিচ্ছি তাহলে আমাকে শুধু রুম নেমগুলো এনে দিবে, এই যে রুম নেমগুলো এনে দিচ্ছে, ঠিক আছে। এই সিরিয়ালটা আলাদা, এটা আমরা হচ্ছে ফলো করবো না, এটা হচ্ছে ওরা ডিফল্টে দিয়ে থাকে যে কত নাম্বার লাইন এগুলোর জন্য। বাট আমাদেরকে জাস্ট একটা কলাম এখন কি রিটার্ন করছে। আমাদের শিটের মধ্যে বেসিক্যালি এখানে যে সিলেক্ট স্টেটমেন্ট কীভাবে কাজ করতেছে সেটা এখানে এক্সপ্লেন করা আছে। তারপর হচ্ছে কমেন্টস, ঠিক আছে। এসকিউএল এ কোনো লাইন আমরা যদি কমেন্ট করতে চাই সেটা কীভাবে করবো। সিঙ্গেল লাইনের জন্য আমরা এই যে 2টা ড্যাশ ইউজ করব অথবা 2টা মাইনাসও বলতে পারি। আর হচ্ছে যে মাল্টি লাইনের জন্য হচ্ছে আমরা স্ল্যাশ স্টার আর স্ল্যাশ স্টারের পরে স্ল্যাশ দিয়ে আমরা শেষ করতে পারি, ঠিক আছে। এর মাঝখানে যে লাইনগুলো আমরা কমেন্ট রাখতে চাই সেটা। তো এইগুলা তো মোটামুটি আমরা বুঝতেছি। ডেটা টাইপ ইন এসকিউএল সার্ভার, ইন্টিজার কতটুকু রেঞ্জ হয়, কত বাইট জায়গা দখল করে। তারপর স্মল ইন্ট নামে একটা জিনিস আছে, ওইটা কতটুকু জায়গা দখল করে, এটসেট্রা এটসেট্রা এগুলো আছে। তারপর এখানে যে প্রিসিশন, ডেসিমেলের যে প্রিসিশনের ব্যাপারটা সেটা আছে। প্রিসিশনের জন্য আমরা যে কি মানে দশমিকের পরে কয়টা ঘর সেটা হচ্ছে ওরা পি আর এস দিয়ে এখানে ডিফাইন করতেছে। সো পি হচ্ছে আমাদের প্রিসিশন আর এস হচ্ছে স্কেল। তো এখানে আমরা যদি 5,2 দিই ডেসিমেলের মধ্যে তাহলে হচ্ছে ও দশমিকের পরে 2টা ঘর রাখবে। তারপর হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে ফিক্স লেন্থ, নন ইউনিকোড স্ট্রিং ডেটা অ্যান্ড ডিফাইন্স দ্য স্ট্রিং লেন্থ অ্যান্ড মাস্ট বি ভ্যালু ফ্রম 1 through 8,000, দ্য স্টোরেজ সাইজ ইজ n bytes, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে বলা আছে যে ক্যারেক্টার কতটুকু জায়গা নেয়, ভার্কের কতটুকু জায়গা নেয়, এটসেট্রা এটসেট্রা। তো এখানে হচ্ছে আমরা আরেকটা দেখছি ডিফারেন্ট একটা টেবিল বানাইছে ওরা। টেবিলের নাম দিচ্ছে কোর্স কোড আছে। এখানে কোর্স কোডের ডেটা টাইপ নিচ্ছে ওয়ার্কার, যেটা সাইজ হবে হাইয়েস্ট 32। তারপর কোর্স টাইটেল ওয়ার্কার 256 সাইজ হাইয়েস্ট হবে। তারপর প্রাইস হচ্ছে ডেসিমাল, যেটা হচ্ছে কি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিচ্ছে, 18 ডিজিট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের লংগেস্ট কত ডিজিট হতে পারবে, আর এটা হচ্ছে দশমিকের পরে কত ডিজিট থাকবে, ঠিক আছে। তারপর রুম নাম্বার ইন্টিজার নিচ্ছে, কনস্ট্যান্ট প্রাইমারি কি ধরছে কোর্স কোডকে। তো এইখানে একটা টেবিল বানাইছে। তারপর এটার জন্য এখানে একটা ইনসার্ট লিখছে। তো ইনসার্টে পিবিআই পাওয়ার বিআই 282, ঠিক আছে। তো 280 বেসিক্যালি কি আমাদের প্রাইস, লাস্টেরটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে কি আমাদের রুম নাম্বার। আরেকটা জিনিস আমরা হচ্ছে যে ভ্যালুগুলো এইভাবে ইনসার্ট করতে পারি, ঠিক আছে। আমাদের প্রত্যেকবার স্পেসিফাই করে দিতে হয় না। আমি যদি এই টেবিলটা বানাই এখন বেসিক্যালি এইখানের মধ্যে যদি আমি সেম টেবিলটা বানাই, সব কিছু ঠিক আছে, আমি যে সেই লাইনগুলো সিলেক্ট করে এক্সিকিউট দিচ্ছি, আমার কমান্ড সাকসেসফুল হয়েছে। অ্যান্ড আমি যদি এই ইনসার্ট স্টেটমেন্টে এই যে ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুজ যেটা আছে এই জায়গার মধ্যে আমি কি এবার হচ্ছে যে এখানের মধ্যে আমি ওই কলামগুলো স্পেসিফাই করে দিতে পারতেছি না। কলামগুলো স্পেসিফাই করা ছাড়া আমি ইনসার্ট করতে পারবো, যে ইনসার্ট হয়েছে। তো এবার আমি চাইলে সিলেক্ট এভরিথিং ফ্রম কোর্স, তো আমি কোর্স থেকে সবগুলো ডেটা যদি দেখতে চাই এটা সিলেক্ট করে রান করি তাহলে আমাকে সবগুলো ফেল দেখাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি আমরা চাইলে আমাদের কী কলাম আছে সেটা তো আমরা জানি, আমরা জাস্ট আর্গুমেন্ট হিসেবে ওগুলো পাস করে দিলেই হচ্ছে, ঠিক আছে। তো কোর্সের পর আমার হচ্ছে এখানে স্পেসিফিকভাবে বলতে হচ্ছে না কোন কোন কলামে আমি ইনসার্ট করতে চাইতেছি। তো এই জিনিসটা কখন ইউজ করা হয়, ধরা যাক যে আমরা কোনো একটা স্পেসিফিক কলামে শুধু ডেটা ইনসার্ট করতে চাইতেছি, তখন আমরা ইউজ করব। তো এখানে ওরা আরেকটা টেবিল ক্রিয়েট করছে, এই জায়গার মধ্যে টিউটর আইডি নিয়েছে, টিউটর নামে টেবিল, টিউটর আইডি নিয়েছে যেটা নট নাল। তারপর ফার্স্ট নেম ওয়ার্কার 50, লাস্ট নেম ওয়ার্কার 50, ইমেল ওয়ার্কার, ডেট স্টার্টেড, এখানে একটা ডেট টাইপের ডেটা টাইপ ওরা ইউজ করতেছে। আর ডেটটা হচ্ছে আমাদের কি আমাদের অর্থাৎ একটা ডেট হোল্ড করে বেসিক্যালি এটাই। তারপর স্ট্যাটাস, এটা মেবি স্ট্যাটাস লিখতে চাইছে, স্ট্যাটাস আইডি হিসেবে এখানে হচ্ছে যে স্মল ইন্ট ইউজ করছে, আর প্রাইমারি কি হিসেবে টিউটর আইডি ইউজ করছে। তো বেসিক্যালি এখানে ডেটা ইনসার্ট কীভাবে করতেছে, এই যে তো ইনসার্ট ইন্টু টিউটর 1 হচ্ছে আমাদের কি টিউটর আইডি দিছে, তারপর নাম দিছে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ইমেল দিছে, তারপর ডেট যেটা আছে ডেটটা কীভাবে ইনসার্ট করছে, ডেট ইনসার্ট করছে যে ও ফার্স্টে সাল দিছে, তারপরে মাস দিছে, তারপর ডেট দিছে, ঠিক আছে। আর লাস্টে স্ট্যাটাস আইডিতে 1 দিছে। তো বেসিক্যালি আমাদেরকে কনভেনশনগুলো একটু হচ্ছে মাথায় রাখতে হবে যে কোন জায়গায় কীভাবে ফরম্যাটিং হচ্ছে। যেমন ধরা যাক যে ডেটের জিনিসটা, ডেটের জন্য আরও কিছু ডেটা টাইপ আছে, যেমন ডেট টাইম একটা আছে যেটা হচ্ছে আমরা প্রিসাইজ টাইম সহ আমরা আওয়ার মিনিট সেকেন্ড এইভাবে হচ্ছে কি ডেটা ইনসার্ট করতে পারি। আচ্ছা, দেন নেক্সট আসছে যে আমাদের কম্পোজিট প্রাইমারি কি, ঠিক আছে। তো কম্পোজিট প্রাইমারি কি বেসিক্যালি একটা টেবিলে 2টা প্রাইমারি কি থাকা। এখানে হচ্ছে কম্পোজিট প্রাইমারি কির একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কম্পোজিট প্রাইমারি কি কখনো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু ইনসার্ট করতে পারবে না। ডুপ্লিকেট ভ্যালু বলতে ধরা যাক যে দোনোটা প্রাইমারি কি ভ্যালু সেম 2বার হইতে পারবে না, ঠিক আছে। সো ডিফারেন্ট হইতে পারবে বাট সেম ভ্যালু 2বার আসতে পারবে না।
ওকে, সো এটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি, যেটা হচ্ছে বেসিক্যালি একের অধিক প্রাইমারি কি বুঝাইতেছে। আচ্ছা, তো আমরা লেকচার শিট 2-তে যখন আসছি, এখানে আমাদেরকে প্রথমে একটা এক্সারসাইজ দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে একটা টেবিল ক্রিয়েট করতে দিছে। প্রথমে বলতেছে আমাদের যদি স্কুল নামে কোনো ডেটাবেস থাকে সেটা রিমুভ করতে, দেন হচ্ছে আবার স্কুল নামে একটা ডেটাবেস ক্রিয়েট করতে, দেন এই ডেটাবেসটা সিলেক্ট করতে অ্যাজ কারেন্ট ডেটাবেস, তারপর হচ্ছে যে এই টেবিলটা ওই ডেটাবেসের মধ্যে বানাইতে। তো প্রথমত আমাদেরকে কী করতে হবে, একটা স্কুল ডেটাবেস বানাইতে হবে। আমাদের তো স্কুল ডেটাবেস নাই, ঠিক আছে? আমাদের হচ্ছে গিক নামে একটা ডেটাবেস আছে শুধু। আমরা প্রথমে কী করব, আমাদের ডিটিএল কল করবো একটা, সেটা হচ্ছে কি ক্রিয়েট ডেটাবেস, ওরা যেভাবে বলছে SHEL স্কুল, ঠিক আছে? দেন হচ্ছে এটা ক্রিয়েট করার পরে আমি এক্সিকিউট দিচ্ছি, এক্সিকিউট দেওয়ার পর এখানে স্কুল ডেটাবেস আসছে, আমার এটার দরকার নেই। তো আমরা এখন হচ্ছে এই স্কুল ডেটাবেসটা জাস্ট ইউজ করবো, ঠিক আছে? আমি স্কুল ডেটাবেসে সিলেক্ট করলাম। এবার আমাদেরকে কি বলছে এখানে, এই টেবিলটা ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে? তো প্রথম কলাম আমাদের কি হবে, প্রথম কলামটা হবে যে আমাদের আইডি, যেটা অটো ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? অ্যান্ড তারপর কলাম হবে ফার্স্ট নেম, যেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট নিবে, অ্যান্ড রেঞ্জ হবে 50। আচ্ছা, এখানে সব কিছু দেওয়া আছে, যেমন এটা হচ্ছে নাল অ্যাকসেপ্ট করবে না, এটাও নাল অ্যাকসেপ্ট করবে না, নাল অ্যাকসেপ্ট করবে না। তারপর প্রথমটা হচ্ছে আবার প্রাইমারি কি হবে, এটসেট্রা এটসেট্রা। তো আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে হচ্ছে আমরা কি আমাদের ডেটাবেসটা, টেবিলটা বানাবো। বেসিক্যালি ডেটাবেস না, ডেটাবেস তো বানাইছি। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট টেবিল ইউজ করব, ক্রিয়েট টেবিল। তারপর হচ্ছে এই টেবিলটার নাম দেবো আমরা। এই টেবিলটার নাম কি হবে, যেহেতু এটা জিপিএ নিচ্ছে তাহলে এটা স্টুডেন্টের ইনফরমেশন হবে, তা আমি স্টুডেন্ট দিচ্ছি। তো স্টুডেন্ট দেওয়ার পরে এখানে হচ্ছে আমি ব্রেকেট দিয়ে নিই। তারপরে এই জায়গার মধ্যে আমি কি কি কলাম হবে আর ওই কলামগুলোর কি কি কনস্ট্যান্ট হবে এটসেট্রা, ডেটা টাইপ হবে, ওগুলো এখন আমরা দিব। তো প্রথমে বলছে আইডি, ঠিক আছে? তো আইডি হচ্ছে আমি এভাবে লিখি, দেন এটার ডেটা টাইপ দিব আমি ইন্টিজার, অ্যান্ড এটা বলছে অটো ইনক্রিমেন্ট হবে। অটো ইনক্রিমেন্ট করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, সেটার নাম হচ্ছে আইডেন্টিটি। সো এটা হচ্ছে আমাদের আগে সেটা ছিল না, বাট আমি এখানে দেখা দিচ্ছি। এটা হচ্ছে আইডেন্টিটি, অ্যান্ড এটার মধ্যে দুইটা আর্গুমেন্ট থাকে, একটা হচ্ছে কত থেকে শুরু হবে আর প্রত্যেকবার কত করে বাড়বে, ঠিক আছে? তো আমি 1 দিচ্ছি, অর্থাৎ 1 থেকে শুরু হবে এবং প্রত্যেকবার 1 করে বাড়বে, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে বলছে কি নাল অ্যাকসেপ্ট করবে না, সো নট নাল। তারপর আমাদের ফার্স্ট নেম বলছে, ঠিক আছে? তো ওরা যেভাবে বলছে আমি এক্স্যাক্টলি ওইভাবে কলাম নেমগুলো বানাচ্ছি। তারপর এটা হচ্ছে কি ক্যারেক্টার ইন ইংলিশ অ্যালফাবেট, রেঞ্জ হবে 50, ঠিক আছে? তাইলে আমরা ইজিলি জানি এটা কী হবে, আমরা ভার্কার দিতে পারি, ভার্কার, অ্যান্ড এটা হবে 50 সাইজের। ওকে, সো এই জায়গায় আমি ইনটাও বড় হাতে দিতে পারি, এনটি, যাতে বোঝা যায়। তারপরে লাস্ট নেম সিমিলার, লাস্ট নেম হচ্ছে ফার্স্ট নেমের মতো হবে, আমি জাস্ট কপি করে নিচ্ছি লাস্ট নেম। অ্যান্ড এইটাও বলছে কি এগুলো দুটোটা নট নাল, নাল হইতে পারবে না, নট নাল, এটাও নট নাল। তারপর আমাদের অ্যাড্রেস নিতে বলছে, যেটা হচ্ছে কি এনি ল্যাঙ্গুয়েজ হতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড্রেস নিলাম। তারপরে এটা বেসিক্যালি একটা ডেটা টাইপে রাখতে হয়, সেটার নাম হচ্ছে অ্যানভার্কার, ঠিক আছে? অ্যানভার্কার কি করে, এটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আমরা যদি শুধুমাত্র ইংলিশ করতাম তাহলে হচ্ছে আমরা ভার্কার ম্যাক্সও করতে পারতাম, অথবা টেক্সট করতে পারতাম, টেক্সট নামে একটা ডেটা টাইপ আছে, কিন্তু এগুলো জাস্ট অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তো এখানে এনি ল্যাঙ্গুয়েজ যেহেতু বলছে, এনি ল্যাঙ্গুয়েজের জন্য আমরা অ্যানভার্কার ইউজ করতে পারি, ঠিক আছে? দেন এখানের মধ্যে আমি এটা সাইজ দেবো যে ম্যাক্স, যেহেতু এখানে বলছে ম্যাক্স সাইজের জন্য। আর এটা হচ্ছে নাল হইতে পারবে, সো আমরা কোনো কিছু দিব না। আর চাইলে আমরা এখানে নালও দিতে পারি, বিকজ এটা নালেবল ভ্যালু, না দিলে হচ্ছে যে ডিফল্টে নালই ধরে। তারপরে হচ্ছে আমাদের জিপিএ লাগবে, যেটা হচ্ছে একটা ডেসিমেল। সো জিপিএ এটা হবে আমাদের একটা ডেসিমেল, অ্যান্ড এটার প্রিসিশন হচ্ছে টোটাল, এটার ডিজিট হবে 3টা এবং দশমিকের পরে থাকবে 2টা, ঠিক আছে? অর্থাৎ দশমিকের পরে 2টা সহ টোটাল আমার ডিজিট সংখ্যা হবে এখানে 3টা, ঠিক আছে? অ্যান্ড এই জিপিওটাও নাল হইতে পারবে। দেন বার্থ ডেট, তো BIRTH বার্থ ডেট, অ্যান্ড এটাকে আমি হচ্ছে ডেটা টাইপ দিলাম এবং এটা হচ্ছে নাল হইতে পারবে। অ্যান্ড তারপরে রেজিস্ট্রেশন ডেট, এটা হচ্ছে ডেট টাইম ইউজ করতে বলছে। তো ডেট টাইমে আমাদের সুবিধা কি, ডেট টাইমে বেসিক্যালি হচ্ছে আমরা টাইমটাও ইনসার্ট করতে পারি, ঠিক আছে? তো ডেট টাইম, অ্যান্ড এটার কোনো রেঞ্জ নেই, এটা হচ্ছে নট নাল, থাকতে পারবে না। দেন আমাদের ইজ অ্যাক্টিভ, এটা হচ্ছে বিট টাইপের নিতে বলছে।
সো হোয়াট ইজ বিট? বিট হচ্ছে জাস্ট আমাদের হচ্ছে 1 or 0 থাকে, ঠিক আছে, ট্রু অর ফলস এটা মিন করে। সো আমরা হচ্ছে ইজ অ্যাক্টিভ নিচ্ছি অ্যান্ড এটা আমরা বিট টাইপের নিব অ্যান্ড এটা হচ্ছে নট নাল তাও, ঠিক আছে। তো আমরা হচ্ছে মোটামুটি সবগুলা কলাম নিয়ে নিছি। আমরা জাস্ট ডান সাইডে দেখি কোনো কিছু মিস গেছে কিনা। আচ্ছা, আমাদের প্রাইমারি কি বানাইতে হবে? কাকে? ওই যে আইডি যেটা নিচ্ছি, ঠিক আছে, আইডিকে প্রাইমারি কি বানাইতে হবে। তো এই কনস্ট্রেন্টটা আমি শেষে লিখতেছি, তো আমি লিখবো কনস্ট্রেন্টস। এটা হচ্ছে আমরা যদি কোনো একটা কিতে কনস্ট্রেন্ট অ্যাড করতে চাই, তারপর কনস্ট্রেন্টের নাম দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দিতে পারি যে পিকে, তারপরে এটা আসলে কনভেনশন আন্ডারস্কোর দিয়ে আমরা চাইলে টেবিল নাম দিতে পারি, তারপর হচ্ছে কলামের নাম দিতে পারি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট কলামের নাম দিচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি, অথবা শুধু আইডিও দিতে পারি, পিকে আইডি, ঠিক আছে। তারপরে এই জায়গাতে আমাদের কি প্রাইমারি কি কি মানে কি হিসেবে সেট করতেছি জিনিসটাকে, প্রাইমারি কি হিসেবে সেট করতেছি, অ্যান্ড লাস্টলি ব্রেকেটের মধ্যে হচ্ছে আমরা কোন কলামটাকে করতেছি অ্যাকচুয়ালি এটা দিতে হবে। তো আমরা আইডিকে করতেছি, তো আমরা পিকে নামে একটা প্রাইমারি কি বানাচ্ছি ফর আইডি, ঠিক আছে। দেন আমি যদি এটা রান করি, এখন এক্সিকিউট করি, আমাকে বলছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। অ্যান্ড আমরা যদি আমাদের এইখানে অবজেক্ট ব্রাউজারের মধ্যে স্কুল ডেটাবেসে যাই, টেবিলসে যাই, কিছু আসে নাই বিকজ আমি হচ্ছে কি রিফ্রেশ দিই নাই। সো রিফ্রেশ দিলাম, তাহলে এখানে দেখতেছি স্টুডেন্ট নামে একটা টেবিল আসছে। দেন এই টেবিলে ঢুকলে কলামগুলো যদি দেখি, এই যে কলামগুলো আসছে, আমার এখানে একটা প্রাইমারি কি আছে পিকে আইডি নামে। এই টেবিলগুলোতে আমি চাইলে এখন কি ভ্যালু ইনসার্ট করতে পারবো। সো আমাদের এই টেবিলটা বানানো কমপ্লিট হওয়ার পরে আমাকে এখানে নিচে আরও কিছু জিনিস করতে বলছে। যেমন আমাকে বলছে যে এইবার আমাদের কিছু কনস্ট্রেন্ট আপডেট করতে হবে স্টুডেন্ট টেবিলটার মধ্যে। অর্থাৎ আমি টেবিল তো বানাই ফেলছি, কিন্তু টেবিল বানানোর পরে আমার নতুন করে কিছু জিনিস করতে হবে ওই টেবিলটাকে মডিফাই করে, ঠিক আছে। তো প্রথমত কী করতে হবে? অ্যাড ডিফল্ট কনস্ট্রেন্ট টু দ্য ইজ অ্যাক্টিভ কলাম উইথ ভ্যালু 1, অর্থাৎ ইজ অ্যাক্টিভ যে কলামটা আছে সেটার ডিফল্ট ভ্যালু 1 হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কী করতে হবে? ফার্স্ট অফ অল আমরা বেসিক্যালি এখন আবার ডিডিএল ইউজ করব। ডিডিএল কি হচ্ছে? যেটা আমরা ডেটা ডিফাইন করার জন্য ইউজ করি। তো এই ক্ষেত্রে যে টেবিলটা আমরা অলরেডি ক্রিয়েট করছি সেই টেবিলের কলামের কোনো কিছু চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা অল্টার টেবিল ইউজ করি, ঠিক আছে। অর্থাৎ আমরা টেবিলকে অল্টার করতে যেতেছি, তাহলে অল্টার টেবিল লিখতে হয়, ঠিক আছে। অল্টার টেবিলের পর আমরা কোন টেবিলকে করতেছি সেই টেবিলের নাম লিখতে হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, ঠিক আছে। দেন আমরা হচ্ছে আমি নিচের লাইনে করে লিখি কারণ এটা একটু বড় হবে। দেন আমরা কি কনস্ট্যান্ট অ্যাড করতে যেতেছি নতুন, ঠিক আছে, সেই কনস্ট্যান্টটার নাম দিতে হবে। তা আমি এই জন্য অ্যাড কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই জায়গায় একটু ডিফারেন্ট, এখানে জাস্ট আমরা কনস্ট্যান্ট লিখছি, আমি এখানে হচ্ছে অ্যাড কনস্ট্যান্ট। তো বেসিক্যালি আমরা টেবিল অল্টার করে ওটার মধ্যে একটা কনস্ট্যান্ট অ্যাড করতেছি, এবার কনস্ট্যান্টের নাম দিতে হবে। তো বলছে ডিফল্ট ভ্যালু অ্যাড করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা প্রাইমারি কি এর জন্য পিকে দিই, তো ডিফল্টের জন্য আমরা ডিএফ দিতে পারি। কার জন্য করতেছি? বেসিক্যালি আমরা ইজ অ্যাক্টিভ যে কলামটা আছে সেটার জন্য করতেছি। তো আমি এই ক্ষেত্রে এখানে নামের মধ্যে দিতে পারি যে ইজ অ্যাক্টিভ, বিকজ আমি এই কলামটার জন্য করতেছি। দেন ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ডিফল্ট আমরা কত ডিফল্ট রাখতে চাইতেছি? 1কে ডিফল্ট রাখতে চাইতেছি ফর ইজ অ্যাক্টিভ, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটা একটু কনফিউজিং লাগতে পারে। প্রথমে আমরা টেবিল অল্টার করতেছি, দেন এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করলাম, ঠিক আছে, ডিএফ ইজ অ্যাক্টিভ। তারপর ডিফল্ট ভ্যালু 1 ফর ইজ অ্যাক্টিভ। এই ইজ অ্যাক্টিভটা হচ্ছে যে আমার এই কলামটা, ঠিক আছে। তো বেসিক্যালি এই কনস্ট্যান্টটা অ্যাড হচ্ছে, ডিফল্ট 1 হচ্ছে ফর আমাদের ইজ অ্যাক্টিভ যেই কলামটা আছে সেটার জন্য। তো এটা যদি আমি এক্সিকিউট করি, অ্যান্ড এক্সিকিউট করার পরে সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, এখন হচ্ছে আমি জাস্ট এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে আমাদের কনস্ট্যান্টে গেলে কনস্ট্যান্টে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ডিফল্ট কনস্ট্যান্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কিতে আসে নাই, কারণ এটা কি না, এটা হচ্ছে আমাদের একটা ডিফল্ট কনস্ট্যান্ট, ঠিক আছে, ডিফল্ট টাইপের একটা কনস্ট্যান্ট, তাই এটা হচ্ছে কনস্ট্যান্ট ফোল্ডার আসছে। তো আমাদের ডিএফ ইজ অ্যাক্টিভ নামে একটা কি কনস্ট্যান্ট ক্রিয়েট হয়েছে। তো বেসিক্যালি এখন কী হবে? আমাদের ডিফল্টেই ইজ অ্যাক্টিভ ভ্যালু 1 থাকবে, নাল হইতে পারবে না প্রথমত ভ্যালুটা। সো ইউজার দুক বা না দুক এটা অটোমেটিক্যালি 1ই হয়ে যাবে আমাদের টেবিলের মধ্যে। তারপর কনস্ট্যান্ট কি বলছে? অ্যাড ইউনিক কনস্ট্যান্ট টু বোথ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, ঠিক আছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম দুইটার জন্য আমাদের ইউনিক কনস্ট্যান্ট করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা যে সেটা কপি করতে পারি, ঠিকই অল্টার টেবিলটা আমাদের লাগবে। স্টুডেন্ট অ্যাড কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমরা কি নেমের জন্য করতেছি, তো এটা কি করতেছি? ইউনিক করতেছি। তো আমি ইউকে ইউজ করতে পারি। কাদের জন্য করতেছি? ফার্স্ট টাইম লাস্ট টাইম, অর্থাৎ পুরো নামের জন্য করতেছি। তো আমি নেম দিচ্ছি শুধু। তারপরে এই জায়গার মধ্যে ইউনিক কিওয়ার্ডটা ইউজ করতে হয়, ইউনিক
আর ইউনিকের ব্রেকেটের মধ্যে দিতে হয় কোন কোন কলাম অথবা কোন কলামের জন্য আমরা ইউনিক ভ্যালু সেট করতেছি। তো এই ক্ষেত্রে আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটার জন্যই করতেছি, রাইট? তো আমি দুইটাই এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা মিলেই ইউনিক ভ্যালু হবে একটা কলামের মধ্যে, একটা রো এর মধ্যে আর কি বেসিক্যালি একটা ডেটা ইনসার্ট করতে হবে, অর্থাৎ একই ফার্স্ট নেম লাস্ট নেম দুইবার আসতে পারবে না। তো এটা যদি আমি রিফ্রেশ করি আমার এইখানে কোথাও না কোথাও একটা ইউনিক কি দেখানো কথা, এই যে এখানে হচ্ছে ইউনিক কনস্ট্যান্টটা দেখাচ্ছে, এটা কি ফোল্ডারে আসছে। আবার দেন হচ্ছে অ্যাড চেক কনস্ট্যান্ট জিপিএ কলাম জিপিএ বিটুইন 0.0। ওকে, যখন একটা ইউজার আমাদের ডেটা ইনসার্ট করবে তখন আমাদের চেক করতে হবে যে এই ভ্যালুটা 0.0 থেকে 5.0-র মধ্যে কিনা, ঠিক আছে? তো এই জন্য আমাদের কী করতে হবে, সেম একই জিনিস আমাদের অল্টার টেবিল অ্যাড কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে আমরা চেক অ্যাড করতেছি, তাহলে আমরা এটাকে সিকে অথবা সিএইচকে লিখতে পারি। চেক কি চেক করতেছি, জিপিএ চেক করতেছি, অ্যান্ড এই জায়গার জন্য আমাদের লিখতে হবে যে চেক, দেন হচ্ছে কোন টেবিলটা, কোন কলামটা, সরি জিপিএ, তারপরে বিটুইন কিওয়ার্ড ইউজ করতে হবে আমাদেরকে, বিটুইন কত থেকে কত, 0.00 অ্যান্ড 5.00, ঠিক আছে? তো এই জায়গাটা একটু কনফিউজিং লাগতে পারে, আবারও আমি বলতেছি, বাট এটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট করতেছি। তারপরে চেক কিওয়ার্ডটা বেসিক্যালি কী করতেছে, আমাদের আর্গুমেন্ট হিসেবে নেয় যে কোন কলামটা এবং কত থেকে কতর মধ্যে হবে, ঠিক আছে, কন্ডিশনটা। তো আমাদের বিটুইন 0.00 থেকে 5.00-র মধ্যে হবে। তো এটা যদি আমরা এখন কি এক্সিকিউট করি, আমি যদি রিফ্রেশ করি, এটা কোথাও আমাদের অ্যাড হবে এই কনস্ট্যান্টটা, এই যে চেক জিপিএ কনস্ট্যান্ট আসছে। তো এখন কেউ কোনো ইউজার যদি ভ্যালু ইনসার্ট করতে চাই, তার ভ্যালু অবভিয়াসলি 0.00 থেকে 5.00-র মধ্যে হইতে হবে, নাহলে আমাদের টেবিলে অ্যাকসেপ্ট করবে না ভ্যালুটা, ঠিক আছে? অ্যান্ড লাস্টে বলছে অ্যাড ডিফল্ট কনস্ট্যান্ট টু রেজিস্ট্রেশন ডেট কলাম উইথ দ্য ভ্যালু সিস্টেম ডেট, গেট ডেট, ঠিক আছে? তো গেট ডেট একটা ফাংশন আছে, এই ফাংশনটা বেসিক্যালি আমাদের সিস্টেম ডেটটা নিয়ে আসে। তো রেজিস্ট্রেশন ডেট ডিফল্টে ওইটাই করতে হবে যখন আমরা একটা ডেটা ইনসার্ট করতেছি, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কি করতে হবে, বেসিক্যালি সেম অল্টার টেবিল লাগবে আমাদের, তারপরে আমরা একটা কনস্ট্যান্ট অ্যাড করব যেটা হচ্ছে কি আমাদের ডিফল্ট কনস্ট্যান্ট, কার জন্য, রেজিস্ট্রেশনের জন্য, রেজিস্ট্রেশন ডেট, অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন লিখতেছি আমি শুধু, অ্যান্ড এটা ডিফল্ট হবে, ডিফল্ট লিখলাম, কার জন্য হবে, গেট ডেট হবে ফর রেজিস্ট্রেশন ডেট। তো বেসিক্যালি আমরা কি করতেছি, এই গেট ডেট ফাংশনটার ভ্যালুটা হবে ডিফল্ট ফর আমাদের রেজিস্ট্রেশন ডেট যে কলামটা আছে তার জন্য। আই নো এক একটা এক এক রকম একটু কনফিউজিং লাগতে পারে, বাট এর থেকে বেশি অ্যাকচুয়ালি আর কনফিউজিং হবে না। সো একটু মনে রাখতে হবে যে কখন কী হইতেছে, ঠিক আছে? আমি যদি এখন আবার এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে হচ্ছে আমাদের কনস্ট্যান্টে যাই, যে কনস্ট্যান্টের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের ডিফল্ট ইয়েটা আসছে, ঠিক আছে, যে কনস্ট্যান্ট অ্যাড করছি। তো এইবার হচ্ছে আমাদেরকে ডেটা ইনসার্ট করার পালা। তো এইখানে কিছু ডেটা দিয়ে দিছে, যেমন ফার্স্ট নেম জন, তারপরে লাস্ট নেম স্মিথ, অ্যাড্রেস এটা দিতে বলছে, জিপি এটা দিতে বলছে, বার্থডে ডেটা, রেজিস্ট্রেশন ডেট সিস্টেম বাই ডিফল্ট ইজ অ্যাক্টিভ 1 দিতে বলছে। সিমিলারলি এইখানের মধ্যে আমরা দেখতেছি ন্যান্সি অ্যালেনের যখন ডেটা ইনসার্ট করতেছে তখন হচ্ছে ওরা কি রেজিস্ট্রেশন একটা ডেট দিচ্ছে নিচ থেকে, ঠিক আছে? অর্থাৎ দিলে তো দিল, না হলে হচ্ছে সিস্টেম ডেটটা হচ্ছে বাই ডিফল্ট হবে, ঠিক আছে? একইভাবে ইজ অ্যাক্টিভের জন্য আমরা যদি ডেটা ইনসার্ট করি তাহলে হচ্ছে যে কি যেটা ইনসার্ট করতেছি সেটাই হবে, না হলে হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট 1 হয়ে যাবে। তো আমরা যদি একটু একটা ডেটা ইনসার্ট করে দেখি, লিখতেছি ইনসার্ট ইনটু স্টুডেন্ট, দেন আমরা হচ্ছে কলামগুলো ইউজ করতেছি না এখানে, আর আমরা জাস্ট ডিরেক্ট আমরা জানি কয়টা কয়টা কলাম আছে, জাস্ট ডিরেক্ট ইনসার্ট করে দেবো এখানের মধ্যে। ওকে, প্রথম কলাম হচ্ছে আমাদের ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। আচ্ছা, আমরা প্রথমে যেই কলামটা আছে আইডি, সেটা কিন্তু আমরা নিজের থেকে ইনসার্ট করব না, বিকজ ওই আইডিটা অটোমেটিক্যালি কি ইনক্রিমেন্ট হচ্ছে এবং এটা ডিফল্ট 1 থেকে শুরু হয়ে নিজের মতো যাইতে থাকবে। তো আমরা ওইটা স্পেসিফাই করবো না, ওইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট হিসেবে ধরবো না যখন ভ্যালু ইনসার্ট করবো, ঠিক আছে? কারণ ওটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা প্রথমে শুরু করবো নাম থেকে, ঠিক আছে? তো নাম দিতে পারি যে এখানে যা আছে জন স্মিথ, প্রথম নাম হচ্ছে জন, পরের নাম হচ্ছে স্মিথ। তারপর এখানে অ্যাড্রেস দিছে, অ্যাড্রেসে এখানে বিশাল অ্যাড্রেস দিছে, আমি জাস্ট ইউএসএ লিখতেছি। তারপর জিপিএ চাইছে, এটা 3.5 দিলাম। তারপর বার্থ ডেট এখানে 10 জানুয়ারি 00 দিচ্ছে, অর্থাৎ 2000 সালে। তো আমরা জানি কি যখন আমরা ডেট ইনসার্ট করি তখন আমাদেরকে কি একটা ফরমেশন ফলো করতে হয়, ঠিক আছে? তো প্রথম হবে সাল,
তারপরে হবে মাস, এখানে জানুয়ারিতে 01, তারপরে হবে যে তারিখ 15, ঠিক আছে। দেন আমাদেরকে রেজিস্ট্রেশন ডেট, সিস্টেম ডেটই দিতে বলছে। তাহলে এই জায়গায় খালি রাখতে পারি, মোস্ট প্রবলি মাঝে মধ্যে এরও দিতে পারে, আমি নট শিওর। আমি আচ্ছা দুটোটাই ডিফল্ট হয় কিনা দেখার জন্য আমি হচ্ছে খালি রাখতেছি। তো আমি যদি এখন এটা রান করি তাহলে আমাকে ইনকারেক্ট সিনট্যাক্স দিচ্ছে। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, আমি এখানে ভ্যালুজ কি ওয়ার্ডটা দিই নাই, ঠিক আছে। সো ইনসার্ট ইনটু স্টুডেন্টস, দেন ভ্যালুজ হচ্ছে এগুলো। দেন এবার যদি আমি রান করি তাহলে কলাম নেম অর নাম্বার অফ সাপ্লাইড ভ্যালুজ ডাজ নট ম্যাচ টু দ্য ডেফিনেশন, ঠিক আছে। তো এখানে ওরা বলতেছে যে আমি যেতগুলো আর্গুমেন্ট দিছি ওরা হচ্ছে যে যেতগুলো কলাম আছে তাদের সাথে হচ্ছে যাচ্ছে না। হ্যাঁ, তো আমি এখানে দুইটা অ্যাপ্রোচ আমি আনতে পারি। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে এখানের মধ্যে কলামগুলোর নাম স্পেসিফাই করে দেওয়া, কোনটা কোনটা ইনসার্ট করতেছি, ঠিক আছে। আর নাইলে আমার যে ডিফল্ট ভ্যালুগুলো আছে বেসিক্যালি ওগুলো না দেওয়াতে আমাদের কেরো দেওয়া আছে। তো ওগুলো দেওয়ার জন্য আমি জাস্ট এখানে দুইটা ডিফল্ট অ্যাড করতে পারি, ঠিক আছে। মানে আমার যেই লাস্টের দুইটা ভ্যালু আছে রেজিস্ট্রেশন ডেট অ্যান্ড হচ্ছে যে ইজ অ্যাক্টিভ, ওরা কিন্তু ডিফল্ট একটা ভ্যালু নিয়ে নেয় যদি কেউ ইনসার্ট না করে। তো ওই জন্য আমি হচ্ছে যে দুইটা আর্গুমেন্ট দিছি যে ওদেরকে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া, ওরা যেটা নেওয়ার কথা, ঠিক আছে। তো আমি যদি এবার এক্সিকিউট করি আমার এবার হচ্ছে কি ওয়ান রো এফেক্টেড দেখাচ্ছে। তো আমি যদি এবার দেখি যে সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট, এবার রান করি তাহলে হচ্ছে কি আমার ওই স্টুডেন্টের ইনফরমেশনটা আমরা দেখতেছি, ঠিক আছে। তো এই যে ইজ অ্যাক্টিভ ডিফল্টটা 1 নিয়ে নিছে, রেজিস্ট্রেশন ডেট আমার এই টাইমটা নিয়ে নিছে, অ্যান্ড দেন বাকিগুলো আমি যেভাবে ইনসার্ট করছি ওইভাবেই আছে। এবার আমরা এই ডুপ্লিকেট ভ্যালুটা ইনসার্ট করার ট্রাই করবো উইথ ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে। যেমন ধরা যাক জন স্মিথ আমাদের আর হইতে পারবে না, কারণ আমরা কি বলছিলাম এটা ইউনিক হবে। তো আমরা এখানে কয়েকটা জিনিস একটু চেঞ্জ করে দিব, জন স্মিথটা সেম রাখি, জন স্মিথ সেম রাখবো, এখানে সিজিপিএ চেঞ্জ করে দিই, এইগুলো সেম থাকুক সব কিছু। জাস্ট জন স্মিথ আমাদের ঢুকবে না, বিকজ আমাদেরকে বলছে যে ভায়োলেশন অফ ইউনিক কি, মানে অর্থাৎ এই নামে অলরেডি একজন এক্সিস্ট করতেছে, ঠিক আছে। তো এটা ইউনিক কি হবে, সো আমরা ইনসার্ট করতে পারবো না। তো আমরা চেঞ্জ করে এটাকে ধরা যাক যে আমরা জেসন স্মিথ দিলাম, ঠিক আছে। জেসন স্মিথ ইউএসএ 3.1, ঠিক আছে। আচ্ছা 3.1 সিজিপি আমরা কিন্তু চেক করছিলাম যে 5-এর বেশি হইতে পারবে না আর 0-র নিচে হইতে পারবে না। তো এই ক্ষেত্রে আমি যদি 5.5 দিই তাহলে কি আমাকে এরর দিচ্ছে? আমি যদি এক্সিকিউট করি তাহলে এই যে দ্য ইনসার্ট স্টেটমেন্ট কমপ্লিটেড উইথ দ্য চেক কনস্ট্যান্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের সবগুলো কনস্ট্যান্ট ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এইখানে এটা বলতেছে 9 নম্বর একটা বলছে যে রাইট এসকিউএল কোয়েরি টু ইনসার্ট এ নিউ স্টুডেন্ট ইনটু দ্য স্টুডেন্ট উইদাউট স্পেসিফাইং কলাম নেমস প্রোভাইডিং দ্য ফলোয়িং ভ্যালুস। অর্থাৎ এইটা ইনসার্ট করতে বলছে উইদাউট স্পেসিফাইং কলাম নেমস, ঠিক আছে। তো আমরা যেটা করছি বেসিক্যালি এইটাই। তারপর 10 নম্বর আমাদেরকে বলছে আপডেটিং ডেটা উইথ এক্সপ্লিসিট কলাম নেমস, write an SQL query to update the GPA of the student with the first name John and last name Smith to 3.8, ঠিক আছে। তো আমাদেরকে একটা কলামের ভ্যালু আপডেট করতে বলছে ফর এ স্পেসিফিক ইউজার। তো এটার জন্য আমরা যে জিনিসটা করি আমরা হচ্ছে আপডেট কিওয়ার্ড ইউজ করি। সো আপডেট কিওয়ার্ডটা কিভাবে কাজ করে, বেসিক্যালি আমাদেরকে ফার্স্ট লিখতে হয় যে আপডেট, তারপর আমাদের কলাম টেবিলটার নেম, তারপর আমরা কি আপডেট করতে চাইতেছি সেটার জন্য সেট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। সেট আমরা করতেছি জিপিএ ইকুয়ালস টু 3.8। এবার কার জন্য এটা, ঠিক আছে, সবার জিপিএ তো আমরা 3.8 করবো না, কার জন্য? তো আমাদেরকে বলছে জন স্মিথ নামের যে আছে, ফার্স্ট নেম হচ্ছে জন, লাস্ট নেম হবে যে স্মিথ, এরকম যে আছে তার জন্য করতে। তো এই জন্য আমরা একটা কিওয়ার্ড ইউজ করবো ওয়্যার, ঠিক আছে, যেখানে ফার্স্ট নেম অর্থাৎ ফার্স্ট নেম যে কলামটা আছে সেখানে ভ্যালু থাকবে যে কি আমাদের জন, অ্যান্ড লাস্ট নেমে আমাদের ভ্যালু থাকবে যে স্মিথ। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি, বড় করি, এটা হচ্ছে আমাদের আপডেট করার যেই কোয়েরি সেটা। তো আমি যদি এক্সিকিউট করি ওয়ান রো এফেক্টেড দেখাচ্ছে, আমি জাস্ট এটা রান করি, আবার সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট রান করার পরে আমি দেখতেছি যে অ্যাকচুয়ালি আমার এখানে জিপিএ 3.8 হয়ে গেছে। আমরা কিন্তু ইনিশিয়ালি ঢুকেছিলাম 3.5, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক রো এর, ঠিক আছে, কোনো একটা কলামের ভ্যালু আমরা আপডেট করতে পারি। অ্যান্ড লাস্টলি বলছে যে ডিলেট দোজ স্টুডেন্টস হু আর নট অ্যাক্টিভ, অর্থাৎ যারা অ্যাক্টিভ নেই, যাদের অ্যাক্টিভ হচ্ছে যে কি 0, ঠিক আছে, ওদেরকে ডিলেট করতে বলছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের তো এখন কোনো ভ্যালু নাই, আমরা চাইলে একটা ভ্যালু ইনসার্ট করতে পারি।
জেসন স্মিথের ভ্যালুটা দেখি চেঞ্জ করে ইনসার্ট করি। এখানে হচ্ছে যে লুসিয়া স্মিথ দিচ্ছি অ্যান্ড এইটার ডিফল্ট ভ্যালু 1 এর জায়গায় আমরা 0 দিচ্ছি, আর বাকি সব সেম থাকে। আমরা ইনসার্ট করি, ইনসার্ট কনফ্লিক্টেড চেক জিপি। আচ্ছা জিপিএ তো আমাদের বেশি, 3.5 দিলাম, দেন এক্সিকিউট করলাম। রে এফেক্টেড আমরা যদি দেখি আমাদের কি এই যে লুসিয়া স্মিথ আসছে ইউএসএ 3.5, এটা ইজ অ্যাক্টিভ কিন্তু 0, ঠিক আছে। তো আমরা চাইলে আরও একটা ভ্যালু ইনসার্ট করতে পারি যেখানে 0 থাকবে। এটার নাম হচ্ছে কি রে ফর স্মিথ দিতে পারি, যেটা ডিফল্ট থাকবে। এক্সিকিউট, এই যে আমাদের দুইটা ভ্যালু আসছে যেখানে হচ্ছে ইজ অ্যাক্টিভ 0। এখন আমাদেরকে বলছে যে ওই রোগুলো ডিলিট করতে অথবা ওই ডেটাগুলো ডিলিট করতে যাদের হচ্ছে কি ইজ অ্যাক্টিভ 0। তো তার জন্য আমরা কি করব, আমাদের কিওয়ার্ড হবে যে ডিলিট ফ্রম স্টুডেন্ট, ডিলিট ফ্রম টেবিল নেম, ঠিক আছে, ওয়ার ইজ অ্যাক্টিভ ইকুয়ালস টু 0, দ্যাটস ইট। আমরা যদি এটা রান করি অ্যান্ড আবার যদি আমরা হচ্ছে যে আমাদের টেবিলটা দেখি, তাহলে হচ্ছে কি আমাদের যে জিরোওয়ালা ইজ অ্যাক্টিভ জিরোওয়ালা যেই ডেটাগুলো ছিল সবগুলা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ওই রোগুলাই ডিলিট হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আমরা ডেটাবেস থেকে ডিলিট করি। তো এই জায়গার মধ্যে আমরা অনেকগুলো কাজ দেখছি, একটু বেশি হিজিবিজি লাগতে পারে, বাট বেসিক্যালি এখানে আমরা যেটা দেখছিলাম, ফার্স্ট অফ অল একটা টেবিল ক্রিয়েট করছি উইথ ভ্যারিয়াস কনস্ট্যান্টস অ্যান্ড এভরিথিং। দেন ওই টেবিলটাকে অল্টার করছি আবার, অর্থাৎ ওই টেবিলটাকে মডিফাই করছি আমরা, আবার কিছু কনস্ট্যান্ট অ্যাড করছি, কিছু জিনিস অ্যাড করছি, কিছু ডিফল্ট ভ্যালু অ্যাড করছি। তারপরে ওই টেবিলে ডেটা ইনসার্ট করছি আমরা। এখানে অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা হচ্ছে যে কলাম স্পেসিফাই করে ডেটা ইনসার্ট করা উচিত ছিল, সেটা আমরা দেখতে পারতাম, বাট ওটা তো আমরা জানি, নিজেরা ট্রাই করবো। ডেটা ইনসার্ট করছি, ডিফল্ট ভ্যালুগুলো কীভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখছি। তারপর হচ্ছে আমরা কোনো একটা ডেটা আপডেট করছি, আপডেট কিওয়ার্ড ইউজ করে। তারপরে হচ্ছে আমরা স্পেসিফিক কিছু ডেটা ডিলিট করছি। তো বেসিক্যালি এই এক্সারসাইজটা শেষ করে হচ্ছে আমাদের অনেকগুলো কিওয়ার্ডের কাজ হচ্ছে জানা হয়ে গেছে। আচ্ছা, তো সেকেন্ড শিটটার মধ্যে আমাদের এই এক্সারসাইজটা ছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের বিভিন্নভাবে ডাটা রিট্রিভ করার জন্য আমরা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল আমরা যা দেখছি তাই, এই যে এখানে সিলেক্ট যে দেখায়, সিলেক্টের কাজ দেখানো হয়েছে, স্পেসিফিক কলাম কীভাবে সিলেক্ট করে অথবা সবগুলি কীভাবে সিলেক্ট করি। তারপরে হচ্ছে যে ওই যে ওয়্যার কিওয়ার্ডটা আমরা কীভাবে ইউজ করি বিভিন্ন অন্য অন্য কিওয়ার্ডের সাথে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে যে অ্যান্ড অর নট, তারপরে লাইক, বিটুইন, এক্সিস্ট, ইজ নাল, নট নাল, এগুলো ব্যবহার করে হচ্ছে কি আমরা ফিল্টার করতে পারি। ধরো যে এটা আমরা সবগুলো স্টুডেন্ট নিচ্ছি যেখানে লাস্ট নেম হচ্ছে এটা, তারপরে অ্যান্ড দিয়ে আমরা যেটা করতেছি যেখানে হচ্ছে যে লাস্ট নেম এটা এবং স্ট্যাটাস আইডি হচ্ছে এটা, ঠিক আছে। বিটুইন যেটা দেখতেছি যে একটা রেঞ্জের মধ্যে ভ্যালুগুলো আমরা কি বের করে আনতেছি। সিলেক্ট ফ্রম কোর্স ওয়ার প্রাইস ইজ বিটুইন 200 and 400, তো 200 থেকে 400 মধ্যে যেতগুলো কোর্স আছে, ঠিক আছে, ওগুলো আমাদেরকে বের করে আনতে বলছে। তারপরে গ্রেটার দেন লেস দেন হচ্ছে আমরা ইউজ করতে পারি, যেখানে প্রাইস হচ্ছে গ্রেটার দেন 400 and রুম নং 5। তারপর হচ্ছে ইনক্লজ আছে, ইনক্লজে কি করতেছে এই জায়গার মধ্যে আমাদের কি লিখছে, সিলেক্ট স্টার ফ্রম কোর্স ওয়ার রুম নং ইন 1,6, অর্থাৎ 1 থেকে 6 যেতগুলো কি রুম নাম্বার আছে সবগুলোর হচ্ছে মানে যেই রোতে আমাদের রুম নাম্বার 1 থেকে 6-এর মধ্যে আছে ওই সবগুলোরও আমাদেরকে দেখাবে, ঠিক আছে। তারপরে এই জায়গার মধ্যে আরও সিমিলার কিছু এক্সাম্পলস আছে, এক্সারসাইজ আছে। তারপর নট অপারেটর আছে, নট অপারেটর কেমনে ইউজ করে সেটা দেখাইছে এখানে। সিলেক্ট স্টার ফ্রম কোর্স ওয়ার রুম নং নট ইন 1 থেকে 6, তাহলে এটা জাস্ট উল্টা, ঠিক আছে, মানে 1 থেকে 6-এর মধ্যে যেগুলো আছে ওগুলো বাদে বাকি যা আছে তা দেখাবে। আচ্ছা, এখানে বলছে সিলেক্ট স্টার ফ্রম টিউটর ওয়ার ডেট স্টার্টেড নট বিটুইন 1/1/2020 এবং 31/12/2020, ঠিক আছে, অর্থাৎ 2020-এর মধ্যে ছাড়া যা ডেটা আছে ওগুলো আমাদেরকে দেখাবে। তারপরে লাইক অপারেটর, লাইক অপারেটরটা বেসিক্যালি আমরা যখন একটা প্যাটার্ন বের করতে যাব তখন ইউজ করবো, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে যেটা আছে যে সিলেক্ট স্টার ফ্রম কোর্স ওয়ার কোর্স টাইটেল লাইক ডেটাবেস, অর্থাৎ যেই কোর্সের মধ্যে এই ডেটাবেস প্যাটার্ন অথবা ডেটাবেস ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে, ওই কোর্সগুলো শুধুমাত্র আমাদেরকে বের করে দিবে। তারপর 2 নম্বর এক্সাম্পলে এই যে এইখানে একটা জিনিস বোঝার আছে যে পার্সেন্টেজ যেদিকে থাকবে, ঠিক আছে, পরের জিনিসটা ম্যাটার করতেছে, ঠিক আছে,
অর্থাৎ এইখানে আগে পার্সেন্টেজ আছে, পরে পার্সেন্টেজ আছে, অর্থাৎ এটার আগেও কিছু লেখা থাকতে পারে, পরেও কিছু লেখা থাকতে পারে, বাট মাঝখানে ডেটাবেস কিওয়ার্ডটা থাকবে। অর্থাৎ এটা হচ্ছে কোর্সের যে কোনো জায়গায় হচ্ছে ডেটাবেস ওয়ার্ডটা থাকলেই হয়েছে। এইটার ক্ষেত্রে হচ্ছে ডেটাবেস ওয়ার্ডটা শুরুতে থাকতে হবে, কারণ এখানে আগে পার্সেন্টেজ নেই। তার মানে আগে ডেটাবেস থাকবে, একদম শুরুতেই ডেটাবেস থাকবে, তারপরে হচ্ছে যে পার্সেন্টেজটা হবে। তারপর এই জায়গার মধ্যে আবার এখানে নট ইউজ করছে, অর্থাৎ যেখানে ডেটাবেস থাকবে ওই কোর্সগুলো আমরা বের করে দিব না। আর এটা যদি আমরা শেষে দেখাইতাম চাই, তাহলে কি পার্সেন্টেজটা সামনে হইতো, অর্থাৎ শেষে ডেটাবেস কিওয়ার্ডটা থাকতো। আচ্ছা, এক্সাম্পল 4 দিয়ে কি বোঝাচ্ছে, এখানে হচ্ছে যে ল্যাব স্পেস আন্ডারস্কোর দিছে, ঠিক আছে। তো এই জিনিসটাতে কি বুঝাইছে, ওরা বেসিক্যালি বুঝাইছে যে রুম নাম্বারগুলো ল্যাব দিয়ে শুরু হবে, ঠিক আছে, এবং তারপর একটা স্পেস থাকবে এবং যেই কোনো একটা ক্যারেক্টার থাকবে। অর্থাৎ এখানে ল্যাব 1 হইতে পারে, ল্যাব 2 হইতে পারে, ল্যাব এনিথিং হইতে পারে, ঠিক আছে, ল্যাব এ বি এরকম হইতে পারে। জাস্ট ল্যাব থাকবে, এরপরে স্পেস থাকবে এবং যে কোনো একটা ক্যারেক্টার থাকবে। এটা কিন্তু শুরুতে, ঠিক আছে, রুম নেমের। তাইলে শুধুমাত্র ওগুলো আমাদেরকে বের করে দিবা। তারপর হচ্ছে চেকিং ফর নো ভ্যালিউ ইউজিং নাল। when a column contains no value it's called null value, ঠিক আছে। তো বেসিক্যালি কোনো একটা কলাম খালি থাকলে সেটা হচ্ছে নাল কলাম, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা ওইভাবে ফিল্টার করতেছি, সিলেক্ট এভরিথিং ফ্রম কোর্স ওয়ার রুম নং ইজ নাল, অর্থাৎ যেই রুম নংগুলোতে কোনো ভ্যালু নাই ওই রুমগুলোর ডেটা অথবা ওই রোগুলোর ডেটা আমাকে বের করে দিবে। তারপরে ইজ নট নাল কি, এর উল্টাটা, যেগুলো হচ্ছে নাল সেগুলোকে হচ্ছে আমরা দেখাবো না, ওটা বাদে সবগুলো দেখাবো, ঠিক আছে। তারপর ইউজিং অর্ডার বাই ফর সর্টিং, এটা একটু ইম্পর্টেন্ট। অর্ডার বাই দিয়ে বেসিক্যালি আমরা সর্ট করি। অর্ডার বাই ক্লজে কী হচ্ছে, এই জায়গার মধ্যে যদি আমরা দেখি সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই লাস্ট নেম, ঠিক আছে। তো লাস্ট নেমের অর্ডারে আমাদের কি সর্ট করবে। অর্ডার বাই শেষে একটা জিনিস লাগাইতে পারি, সেটা হচ্ছে যে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, ঠিক আছে। এই ডিইএসসি মানে ডিসেন্ডিং, অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাবে। আর এখানে এএসসি থাকলে হচ্ছে কি ছোট থেকে বড় আকারে সাজাইতো, ঠিক আছে। তা আমি যদি এটা একটু কপি করে নিই, এটা বেসিক্যালি লেক্সোগ্রাফিক্যাল অর্ডারে হয়। তো আমি এখানে অলরেডি কিছু ডেটা নতুন অ্যাড করছি এই জায়গার মধ্যে। তো আমরা হচ্ছে কি ফার্স্ট নেম দিয়ে সর্ট করবো, ঠিক আছে। সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ফার্স্ট নেম, ডিসেন্ডিং না, আমি যে সেটাকে এএসসি করে দিব, অর্থাৎ নামগুলো ছোট থেকে বড় হাতের দিকে যাবে, ঠিক আছে। তাইলে দেখতেছি যে প্রথমে ফার্স্ট নেমে যাতে এ আছে তার আগে চলে আসছে, তারপর বি আছে, তারপর ডি, তারপর ই, জে, এল, এম, এস, ঠিক আছে। তো লেক্সোগ্রাফিক্যালি এটা কি ছোট থেকে বড় যাচ্ছে। আর এটা যদি ডি ই এস সি দিতাম আমি ডিসেন্ডিং, তাইলে হচ্ছে কি উল্টা আসতো, যে আগে এস, তারপর এম, তারপর এল, তারপর জে, তারপর জেন, এরকম করে এ পর্যন্ত আসছে। তো এইভাবে হচ্ছে আমরা অর্ডার বাই দিয়ে সর্টগুলো করি, ঠিক আছে। আর যদি আমি কোনো আর্গুমেন্টই না দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে ও মানে কি ডিফল্টে অ্যাসেন্ডিং অর্ডারেই করবে, ঠিক আছে। আমি যদি কোনো এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না বলে দিই আর কি, ঠিক আছে, ও হচ্ছে বেসিক্যালি ডিফল্টেই অ্যাসেন্ডিং অর্ডারে করবে। তো এটার সিনট্যাক্স একটু মনে রাখতে হবে, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই ফার্স্ট নেম, আমরা কি অ্যাসেন্ডিং দেখতে চাই না ডিসেন্ডিং দেখতে চাই, এটা পরে লিখবো। তারপর এখানে হচ্ছে বেসিক্যালি আমরা দুইটা কলামও ইউজ করতে পারি, বাট প্রথমে প্রথম কলামটা অনুযায়ী কি সর্ট হবে, তারপর হচ্ছে দ্বিতীয় কলাম প্রায়োরিটি পাবে। তারপর ইউজিং ডিস্টিংক্ট বেসিক্যালি হচ্ছে আমরা যে ইউনিক জিনিসটা দেখছিলাম, ইউনিক যেভাবে কাজ করে সেভাবে, অর্থাৎ একটা কলামের মধ্যে আমাদের যতগুলো ডেটা আছে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সে একটা করে তারপরে দেখাবে, ঠিক আছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের কি ডিস্টিংক্ট। আচ্ছা, তো এইখানে এক্সাম্পল হিসেবে দেখাইছে যে ওরা প্রাইস আর রুম নাম্বারকে ডিস্টিং করে বের করতেছে, অর্থাৎ যেই দুইটাতে 300 আর 6 দুই জায়গাতে পাওয়া গেছে, তো এরা জাস্ট এই দুইটাকে একটা করে দেখাইছে। তারপর হচ্ছে এলিয়াসেস হচ্ছে বেসিক্যালি আমরা কোনো একটা কলামকে আমরা নিজের মতো নামকরণ করতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে লাস্ট নেম অ্যাজ সার নেম দিছে। তো আমি যদি এটা বেসিক্যালি কপি করে নিই, এই জিনিসটা হচ্ছে জাস্ট আমরা যে আউটপুট টেবিলটা দেখতেছি, আউটপুট টেবিলটার মধ্যে কলামের নাম থাকে না, যেমন এখানে ও লাস্ট নেম অ্যাজ সার নেম দিছে। তো আমি যদি এটা রান করি, আমরা দেখবো যে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম আসছে ঠিকই, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমটাকে আমরা সার নেম হিসেবে নামকরণ করছি। এটা আমি যদি ফার্স্ট নেমটাকে এফ নেম লিখি, ঠিক আছে, এবার রান করি, তাহলে ফার্স্ট নেমটা এফ নেম হিসেবে আসছে, পরেরটা সার নেম হিসেবে আসছে। সো এটা বাস আমরা জাস্ট আউটপুট দেখার টাইমে এলিয়াস হিসেবে দেখতে পারি যে কোনো একটা কলমকে আমরা স্পেসিফিক নাম দিচ্ছি দেখার টাইমে। দ্যাটস ইট।
তো এটা হচ্ছে অ্যাজ কিওয়ার্ড দিয়ে করতে হয়। তারপর হচ্ছে ক্রিয়েটিং ক্যালকুলেটেড ফিল্ড, এই জায়গার মধ্যে হচ্ছে আমরা অ্যারিথমেটিক যেসব অপারেটর আছে সেগুলো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমাদের সিলেক্ট কোর্স টাইটেল প্রাইস ইন্টু 0.80 হচ্ছে যে এখানে কি মাল্টিপ্লাই করছে, অ্যান্ড ওইটা একটা হচ্ছে কি আমাদের নো নেমড একটা হচ্ছে কলাম ক্রিয়েট করছে নতুন, অর্থাৎ এই কলামটার মধ্যে হচ্ছে যে 0.8 দিয়ে হচ্ছে যে মাল্টিপ্লাই করার পরে যে ভ্যালুগুলো আছে ওগুলো এখানের মধ্যে দেখাচ্ছে। তারপরে কনক্যাটিনেশন, এটা খুবই সিম্পল, এখানে হচ্ছে অনেকগুলো ডিবির জন্য দেখাচ্ছে। আমাদের ক্ষেত্রে কনক্যাটিনেশন হচ্ছে এটা জাস্ট ফার্স্ট নেম প্লাস, তারপর আমরা যদি স্পেস দিতে চাই এখানে এমটি ক্যারেক্টার দিব, আবার প্লাস লাস্ট নেম ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ স্ট্রিং ভ্যালু যেগুলো হোল্ড করে ওগুলোর মধ্যে যদি আমরা প্লাস অপারেটরটা দিই তাহলে হচ্ছে কি কনক্যাটিনেট করে দিবে। তো যেটা আমরা এখানের মধ্যে দেখতেছি এটা একটা কি নো নেম কলাম তৈরি করবে। তো এইখানে আর কিছু এক্সারসাইজ আছে এই জায়গার মধ্যে। তারপরে এসকিউএল ইউনিয়ন, তারপর ইউনিয়ন অল অপারেটর। তো ইউনিয়ন কি করে বেসিক্যালি সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল 1 ইউনিয়ন সিলেক্ট কলামস নেম ফ্রম টেবিল 2, ঠিক আছে। অর্থাৎ আমাদের কাছে ধরা যাক দুইটা টেবিল আছে, ওইখানে নামগুলো আমরা কম্বাইন করতে যেতেছি, তাহলে সিলেক্ট করবো তোনটা থেকে ইউনিয়ন করে দিব। ইউনিয়ন করলে কি হয়, আমাদের দোনোটা টেবিলের কলামের মধ্যে যে নামগুলো আছে সবগুলা একটা টেবিলের মধ্যে চলে আসবে। আমরা এখানে একটা কলাম নেম নিয়ে যেহেতু কাজ করতেছি তাই আমাদের আউটপুটও শুধু একটা কলামে হবে। দুইটা টেবিল থেকে দুইটা ডিফারেন্ট কলাম নিয়ে ওদেরকে ইউনিয়ন করতেছি। এই জায়গার মধ্যে আমরা দেখছি মাল্টিপল ভ্যালুজ নিয়ে হচ্ছে যে কি আমরা ইউনিয়ন করতেছি, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা কলাম ধরছি, এই জায়গাতেও ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা কলাম ধরছি, তিনটা কলাম ধরছি, তারপর হচ্ছে আমরা ইউনিয়ন করছি। তো দোনোটার মধ্যে সমান পরিমাণ হচ্ছে আমাদের কি রাখতে হবে, কলাম সংখ্যা রাখতে হবে। তারপর হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কিপ দ্য ডুপ্লিকেট ভ্যালু, আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুগুলো রাখতে চাইতেছি, অর্থাৎ প্রথম টেবিলেও আছে দ্বিতীয় টেবিলে আছে, ইউনিয়ন কি করে বেসিক্যালি ডুপ্লিকেট ভ্যালু ফাইলে ওগুলোকে একটা হিসেবে ট্রিট করে। এই জায়গার মধ্যে আমরা ইউনিয়ন অন করলে ডুপ্লিকেট ভ্যালুগুলো জাস্ট রেখে দিবে যদি আমরা কি ইউনিয়ন অল করি। তারপরে কিছু স্কেলার ফাংশন আসতেছে, যেমন আমরা হচ্ছে যে কি লোয়ার ফার্স্ট নেম এজ ফার্স্ট নেম এরকম, অর্থাৎ আমাদের যে ফার্স্ট নেম আছে সেটাকে লোয়ার কেসে করার জন্য এই লোয়ার ফাংশনটা ইউজ করা হবে, তারপর আপার কেসে দেখার জন্য আপার ফাংশনটা ইউজ করা হবে। তো এগুলো বেসিক্যালি আমাদের বিল্ট ইন কিছু ফাংশন থাকে, ঠিক আছে। ওই যে গেট ডেট যেরকম একটা বিল্ট ইন ফাংশন ছিল এটা ওরকম এগুলো কিছু বিল্ট ইন ফাংশন। তারপর সাবস্ট্রিং ফাংশন, সাবস্ট্রিং এর আর্গুমেন্ট যেগুলো হয় যে প্রথমত কোন কলামটা থেকে সাবস্ট্রিং বের করবো সেটা, তারপর হচ্ছে কত নাম্বার ঘর থেকে এবং কতটুক পর্যন্ত সেটা। অর্থাৎ আমি যদি এই জায়গার মধ্যে লিখি এখানে সিলেক্ট ফার্স্ট নেম, তারপরে আমি এরপরে কমা দিয়ে এটা লিখি যে সাব স্ট্রিং ফার্স্ট নেম, এবার আমি দিলাম যে কত নাম্বার ঘর থেকে কতটুকু পর্যন্ত, তাইলে আমি বললাম যে আমার যে নাম আছে তার 1 নাম্বার ক্যারেক্টার থেকে 2 নাম্বার লেন্থ পর্যন্ত একটা সাবস্ট্রিং বের করে দাও, এটার নাম দেবে যে অ্যাজ সাব ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে। তো এটা যদি আমি রান করি তাহলে কি হচ্ছে, আমার প্রথম ক্যারেক্টার থেকে শুরু করছে 2 ঘর পর্যন্ত গেছে, অর্থাৎ সবগুলো নামের ফার্স্ট নেমের প্রথম 2টা ক্যারেক্টার নিছে, ঠিক আছে। এবং এটা সাবের মধ্যে সাব নামে একটা নতুন ইয়ার মধ্যে রাখছে, কলামের মধ্যে রাখছে। আমি যদি অ্যাজ সাবটা না দিতাম তাহলে হচ্ছে এখানে নো কলাম নেম আসতো, ঠিক আছে, কোনো নামহীন একটা কলাম আসতো। তো এই জায়গার মধ্যে সাব স্ট্রিংটা আমি যদি এখানে 3 দিই তাহলে প্রথম 3টা ক্যারেক্টার নিবে, অর্থাৎ এটা 1 নাম্বার ঘর থেকে কতটা ক্যারেক্টার নিচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আমি যদি 3 দিই তাহলে 3 নাম্বার ঘর থেকে পরের 3টা লেন্থ পর্যন্ত হচ্ছে নিবে। এই যে অ্যালিসের ICE নিছে, এখানে এবার এ পাইছে, বাট হচ্ছে যে এরপরে তো আর কিছু নেই, তাই হচ্ছে শুধু এই আছে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের সাবস্ট্রিং ফাংশনটা কাজ করতেছে। তারপরে রিপ্লেস হচ্ছে যে স্পেসিফিক কোনো একটা জায়গায় চেঞ্জ করতেছে, অর্থাৎ এই জায়গার মধ্যে ইমেলের মধ্যে অর্থাৎ .com থাকলে সেটাকে আমরা চেঞ্জ করে .co.uk করতেছি। তো আমাদের মেইন ইমেলে আছে .com, বাট নিউ ইমেল যেটার মধ্যে আমরা বেসিক্যালি যে রিপ্লেসিংটা করতেছি সেটার মধ্যে হচ্ছে যে কি আমাদের .co.uk হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এই কোলেস ফাংশনটা আছে, কোলেস ফাংশনটার কাজ হচ্ছে যে আমরা যদি কোনো একটা কলামের উপর এটাকে চালাই, সে হচ্ছে ওই কলামের মধ্যে কোনো নাল ভ্যালু পাইলে ওইটাকে হচ্ছে একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করে। ফর এক্সাম্পল আমরা রুম নাম্বারের উপরে চালাইছি এবং আমরা 0 দিছি, তাইলে রুম নাম্বারে কোনো জায়গায় যদি ও কি নাল পাই তাহলে হচ্ছে ওইটাকে সে 0 দিয়ে রিপ্লেস করবে, ঠিক আছে। তারপরে
লেন্থ ফাংশন অবভিয়াসলি এটা সবাই বুঝবে, এটা হচ্ছে জাস্ট লেন্থ বের করে দেয়। এখানে লেন্থ দিয়ে আমরা কোর্স টাইটেল দিছি, এখানে হচ্ছে কি কোর্স টাইটেলের লেন্থ বের করে দিছে। তারপরে কাস্ট, কাস্ট বেসিক্যালি ডেটা টাইপ চেঞ্জ করে দেখায়। তো এই জায়গার মধ্যে আমরা কাস্ট একটা ডেসিমাল ভ্যালু অ্যাজ ইন্টিজার ট্রিট করতে বলছি, তাইলে সে বেসিক্যালি কি করতেছে, এই ডেসিমাল ভ্যালুটাকে অ্যাজ ইন্টিজার আউটপুট দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে এক একটা ডেটাবেস সিস্টেম এক এক রকম দেখায়। তারপরে হচ্ছে রাউন্ড দেখাইছে, রাউন্ড হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ডেসিমাল ঘর কমায় রাউন্ড ফিগার করতে হেল্প করতেছে বেসিক্যালি। তো এই জায়গার মধ্যে আমরা যখন এই ডেসিমাল ভ্যালুটা দিছি, এটা দশমিকের পরে 3টা ঘর আছে, তো আমি জাস্ট এখানে বললাম যে এক ঘর কমায় 2টা ঘর করতে এবং এটাকে রাউন্ড ফিগার করতে। আমরা কি জানি, যদি 5 থাকে 5 এবং তার অধিক থাকে তার এটার সাথে আমরা 1 যোগ করি, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে করতেছে বেসিক্যালি। তো এক এক জায়গায় এক এক রকম দেখাচ্ছে এখানে বেসিক্যালি। যেমন এসকিউএল সার্ভারে হচ্ছে কি এর পরেরটা শূন্য করে দিয়ে 1 যোগ করতেছে, বাকিগুলা জাস্ট পরেরটা বাদ দিচ্ছে, ঠিক আছে, শুধু 2টা রাখতেছে দশমিকের পরে। আচ্ছা, তারপরে কিছু ডেট টাইম ফাংশন আছে। ফর এক্সাম্পল ইয়ার ফাংশন, এটা হচ্ছে আমাদের একটা ডেট থেকে শুধুমাত্র ইয়ারটা বের করে দেয়। মান্থ ফাংশন যেটা মান্থটা বের করে দেয়, ডে ফাংশন যেটা ডেটা বের করে দেয়, ঠিক আছে। অর্থাৎ আমাদের কাছে যদি একটা ডেট টাইপের ডেটা টাইপ থাকে, আমরা এই ফাংশনগুলো ওটার উপর চালাই, ওই কলমের উপর চালাই, শুধু ইয়ার মান্থ অথবা স্পেসিফিক ডে হচ্ছে আমরা বের করতে পারবো। তো এইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের শিট টু শেষ